হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল ফিজ পড়িতে সকলকে আবার স্বাগত। আমি রাজকুমার শুরু করছি আজকে ভিডিও। এর আগের দিন আমরা নিটের 2020 সালে যে নিট হয়েছে সেই নিটের 11-এর যে অংশটা সেই অংশটা নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তাহলে 11-এর যে পার্টের যে অঙ্কগুলো ছিল, কোন চ্যাপ্টারে কটা ছিল সেগুলো নিয়ে সব বলেছিলাম। তো আজকে আমরা 12-এর পার্টটা নিয়ে আলোচনা করব। 12-এর পার্টে নিটের টোটাল 28 নাম্বার অফ কোশ্চেন এসেছিল। 11 থেকে কম এসেছিল, 11 থেকে 17টা, 12 থেকে 28খানা কোশ্চেন এসেছিল। এবং আমি যখন কোশ্চেনগুলো স্টাডি করছিলাম তখন দেখলাম যে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়ে রেখেছে। তো যাদের 12 খুব ভালো মতো হয়েছে এবছর তারা খুব ভালো মতো পরীক্ষা দিয়েছে আশা করি। আর অঙ্কগুলো করার একটাই উদ্দেশ্য, তোমাদের মনে একটা ভুল ধারণা আছে ফিজিক্স সম্পর্কে, যে ফিজিক্সের কোশ্চেন হয়তো খুব কঠিন আসে এবং যেটা টাচ করা যায় না। না, সেরকম কোনো ব্যাপার নাই। ফিজিক্সের কোশ্চেন জলের মতো সোজা এসেছিলো, গত বছরও এসেছিলো, এবছরও তাই এসছে। আগামীতে কী হবে জানি না। হ্যাঁ, গত বছরের থেকে কোশ্চেনের লেভেল একটু হাই করেছে, আগামীতে হয়তো আরেকটু হাই হতে পারে, কিন্তু এখনও অবধি বলা যাচ্ছে না। কারণ কোন বছর কি করবে সেটা তো যারা কোশ্চেন সেটা তারাই জানে। তো যদি এই কোশ্চেন প্যাটার্নটাকে আমরা ফলো করে থাকি বা এই কোশ্চেন প্যাটার্নকে আমরা ফলো করি, তাহলে বুঝতে পারবো যে খুব বেশি কঠিন অঙ্ক করার দরকার নেই। জাস্ট ফর্মুলা ফেলার অঙ্ক এবং কনসেপ্ট। ফর্মুলা ফেলার অঙ্ক থেকেও বড় দরকার হলো কনসেপ্ট। কনসেপ্ট যদি রাখা যায় অনেক অঙ্ক খুব ইজিলি হয়ে যায়, যেখানে অঙ্ক করে দেখার দরকারই পড়ে না। ঠিক আছে, তাহলে প্রথমে অঙ্ক শুরু করার আগে একটু কোশ্চেন নিয়ে আলোচনা করে দিই। কোন চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন এসেছিলো সেটা তোমাদের ভাবতে তাহলে সুবিধা হবে। প্রথম হলো ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে একটা অঙ্ক ছিল ডাইপোলের পোটেনশিয়াল দিয়ে। নেক্সট অঙ্ক ছিল গাউসের উপপাদ্য থেকে। নেক্সট ছিল ইলেকট্রিক পোটেনশিয়ালের একটা অঙ্ক ছিল ডিরেক্টলি, তো দিয়ে শুধু পোটেনশিয়ালই লিখছি। তারপরে ক্যাপাসিটারে অবভিয়াসলি একটা অঙ্ক থাকবেই, ক্যাপাসিটার একটা অঙ্ক ছিল। ক্যাপাসিটার থেকে নর্মালি থাকে অঙ্ক, ক্যাপাসিটর। ঠিক আছে, তাহলে টোটাল ইলেকট্রোস্ট্যাটিক্সের কোশ্চেন এসেছিল 4টা। তাহলে 4টা কোশ্চেন চলে গেল এখানটায়। 1 নম্বর পার্ট গেল, 2 নম্বর পার্টে আসি। 2 নম্বর পার্ট হলো কারেন্ট ইলেকট্রিসিটি। সকলকে অবাক করে দিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে এবার প্রচুর কোশ্চেন এসেছিল। অ্যাকচুয়ালি 11-এর যে পার্টটা মেকানিক্স থেকে আমরা কেটে নিয়েছিলাম, মানে মেকানিক্সে নর্মালি রোটেশনাল মেকানিক্সে 5টা 6টা কোশ্চেন আসে। তো এবার দেখছি রোটেশনাল মেকানিক্সের কোশ্চেন কম এসছে, রোটেশনাল মেকানিক্সে মাত্র 2টা কোশ্চেন এসছে। তো সেই রোটেশনাল মেকানিক্সের পার্টটা, ওই অতগুলো কোশ্চেন ওখানটায় যেটা থাকার কথা সেটা এবার চলে এসছে কারেন্ট ইলেকট্রিসিটিতে। কারেন্ট ইলেকট্রিসিটিতে খুব ইজিলি, মানে খুব অনেক, মানে কি বলবো, খুব সহজ সহজ কোশ্চেন এসেছে অনেক কটা। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি পার্টে ওহমের সূত্র থেকে 4টা কোশ্চেন ছিল। ওহমস ল বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে 4টা কোশ্চেন এসছে। দেখো, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এসছে, চ্যাপ্টার ওয়াইজ 4টা কোশ্চেন, ভাবা যায়? আচ্ছা, এরপরে মিটার ব্রিজ, মানে তারপরে চ্যাপ্টার যেটা আছে ডিরেক্ট সার্কিট, সেখানে মিটার ব্রিজের উপর কোশ্চেন এসছে। ওহমস ল 4টা কোশ্চেন কি কি? ওহমস ল 4টা কোশ্চেন, কালার কোডিংয়ের একটা, রেজিস্টিভিটির 2টো, আর ড্রিপ ভেলোসিটির একটা। এই হলো টোটাল 4টা কোশ্চেন। পরে আমি ডিটেলসে আলোচনা করছি। ইলেকট্রোম্যাগনেটিজম নেক্সট পার্ট। ইলেকট্রোম্যাগনেটিজম ছিল একটা কোশ্চেন। 4 নম্বর পার্টে ন্যাচারাল ম্যাগনেটিজমে ছিল একটা কোশ্চেন, সেটা ছিল হলো ম্যাগনেটিক প্রপার্টিস অফ ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা থেকে। তারপরে ইন্ডাকশান থেকে কোনো কোশ্চেন নেই। এবার আসছে এসি। তাহলে 5 নম্বর পোর্শন ইন্ডাকশান অ্যান্ড এসি, তার মধ্যে এসি থেকে কোশ্চেন এসছে 2টো। হলো 6 নম্বর কোশ্চেন ফিজিক্যাল অপটিক্স।
ফিজিক্যাল অ্যান্ড জিওমেট্রিক্যাল অপটিক্স, মানে টোটাল অপটিক্স বলতে পারো। তাহলে ফিজিক্যাল অ্যান্ড জিওমেট্রিক্যাল অপটিক্সে কটা কোশ্চেন? ইন্টারফারেন্স একটা, ডিফ্র্যাকশন একটা, পোলারাইজেশন একটা। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার বলেছিলাম। তাহলে ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, সবগুলো একটা 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 করে। তারপরে প্রিজম থেকে একটা, আর রেডিয়েশন অফ লাইট থেকে একটা। রেডিয়েশন অফ লাইট ব্যাপারটা অ্যাকচুয়ালি রেডিয়েশন আছে তোমাদের ক্লাস 11-এ যে রেডিয়েশন পোর্শন আছে ওখানে হিটের রেডিয়েশন আছে, লাইটের রেডিয়েশন দিয়ে একটা কোশ্চেন দিয়েছিল। তো প্রিজম একটা, আর এখানটাতেই দিয়ে দিচ্ছি রেডিয়েশন একটা। ওকে, রেডিয়েশন থেকে একটা কোশ্চেন। এবার চলে আসি 7 নম্বর পোর্শন, মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স, তাহলে মডার্ন ফিজিক্সে যাওয়ার আগে আরেকটা চ্যাপ্টার বলে দিই, 7 নম্বর এখানটায় দিয়ে দিই, ইএম থিওরি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি, এখান থেকে একটা কোশ্চেন এসছে। তাহলে এটা চলে আসছে আমার 8 নাম্বার। মডার্ন ফিজিক্সে ফটো ইলেকট্রিক এফেক্ট আর ডি ব্রগলি, মানে কোয়ান্টাম থেকে এসছে দুটো কোশ্চেন, একটা ফটো ইলেকট্রিক এফেক্ট, একটা ডি ব্রগলি। কোয়ান্টাম থেকে এসছে দুটো কোশ্চেন। তারপরে বোরস থিওরি, এই চ্যাপ্টারটা থেকে মানে অ্যাটমিক পোর্শন থেকে এসছে একটা কোশ্চেন। তারপর হলো নিউক্লিয়ার ফিজিক্স, এখানে মাস টু এনার্জি কনভার্সন, জুল থেকে ইভি কনভার্সন আর নিউক্লিয় বিভাজন, এই 3টে পার্ট থেকে 3টা কোশ্চেন এসছে। তাহলে নিউক্লিয়ার থেকে এসছে 3টা কোশ্চেন। আর তারপরে চ্যাপ্টার হলো ইলেকট্রনিক্সে ডায়োড থেকে একটা কোশ্চেন এসছে, ট্রানজিস্টর থেকে একটা কোশ্চেন এসছে, আর লজিক গেট থেকে একটা কোশ্চেন এসছে। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনিক্স থেকে 3টা কোশ্চেন এসছে। তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন কত হলো গুনে দেখো, 3, 3, 6, 7, 8, 9। মডার্ন ফিজিক্সের টোটাল 9টা কোশ্চেন। 10, 11, 12, 13, 14, 9, 5, 14। আমি এই টোটাল পার্টটাকে একটা গ্রুপ ধরলে এখান থেকে এসছে 4টা, 14, 4, 18, আর এখানটাতে 5, 18 আর 5, 23, 24, 25, 26, 27, একটা কথা মিস হচ্ছে। ঠিক আছে, অঙ্ক ইএম থিওরি একটা, এই হলো টোটাল 28টা কোশ্চেন। তো ইলেকট্রোস্ট্যাটিক্সের 4টা, কারেন্ট ইলেকট্রিসিটি 5টা, 9টা, ইলেকট্রোম্যাগনেটিজম, ইন্ডাকশন, এসি আর ইএম থিওরি সবগুলো মিলিয়ে এখানে হচ্ছে 5টা। মানে তোমার ইলেকট্রোম্যাগনেটিজম স্টার্ট হলো, ইএম থিওরি অব্দি লাস্ট, ওর মধ্যে এসছে 5টা, আর অপটিক্স থেকে 5টা, মডার্ন ফিজিক্স থেকে 9টা। ঠিক আছে, তাহলে এই হলো তোমার 5, 5, 5, 3, 5, 15, 4, 5, 20, আর এখানে 8 গেল 28টা। ঠিক আছে, এবার এক এক করে দেখো কোনটা কোশ্চেন কেমন এসছে এবং নিজেরাই বলবে যে সত্যিই কি ফিজিক্স খুব কঠিন নিটের পক্ষে অন্তত। আমি এরপরে এই ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে করা, মানে এটা তোমরা যখন দেখা হয়ে যাবে, আমি চেষ্টা করব এবারে জেইই মেন্সের যে কোশ্চেনগুলো এসেছিলো সেই জেইই মেন্সের কোশ্চেনগুলো সলভ করে তোমাদেরকে দেখানোর। জেইই মেন্সের কোশ্চেনের লেভেল একটু হার্ড হয়, তবে করা যাবে না একদম সেরকম কিন্তু নয়। জেইই মেন্সের কোশ্চেনের লেভেল নিটের মতো অত সহজ হয় না, কিন্তু একবারে যে দুঃসাধ্য করা সেরকম কিন্তু ব্যাপার নয়। একটা দুটো কোশ্চেন একটু এদিক ওদিক দেয় ঠিকই, কিন্তু সব কোশ্চেন নয়। ওকে, আচ্ছা তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে স্টার্ট করি। ইলেকট্রোস্ট্যাটিক্সে আমার কোশ্চেন ছিল ডাইপোলের উপরে। আমি কোশ্চেন তো পাশে দিয়ে দিচ্ছি, সুতরাং তোমাদের কোশ্চেন নিয়ে অসুবিধা হবে না। এ শর্ট ডাইপোল হ্যাজ এ ডাইপোল মোমেন্ট অফ 16 × 10⁻⁹ কুলম মিটার। ডাইপোল মোমেন্ট মানে পি এর মান বলেছে 16 × 10⁻⁹ কুলম মিটার। The electric potential due to dipole at a point at a distance of 0.6 meter from the center of the dipole.
তাহলে আর এর ভ্যালু হলো 0.6 মিটার। সেন্টার অফ দ্য ডাইপোল ফ্রম দ্য সিচুয়েটেড অন এ লাইন মেকিং অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য ডাইপোল অ্যাক্সিস। তার মানে থিটার মান হলো 60 ডিগ্রি। ছবিটা কেমন হবে? এটা নেগেটিভ, এটা পজিটিভ, এবং এই নেগেটিভ পজিটিভের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। তো করে দিলাম 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এই পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। এগুলো তোমার থিটা। তো এই অঙ্ক করার জন্য পাতি ফর্মুলা আছে, ফর্মুলা ফেলে দিলে অঙ্ক হয়ে যায়। নর্মালি এইচএসে ফর্মুলা লাগে না, মানে এইচএসে ক্যালকুলেশনটা লাগে না বলে এটা নর্মালি লোকেরা করে না, কিন্তু যেহেতু তুমি জয়েন্ট দিচ্ছ সুতরাং এই জিনিসটা তোমাদেরকে জানতেই হবে। তো ফর্মুলা কি? ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট পি কস থিটা বাই আর স্কোয়ার। জাস্ট ভ্যালু বসাও, অঙ্ক কমপ্লিট। 9 × 10⁹ ইন্টু পি এর ভ্যালু কত? 16 × 10⁻⁹ কস থিটা কত? কস 60, কস 60 ভ্যালু হলো হাফ। আর স্কোয়ার 0.6 এর স্কোয়ার, তার মানে 36 নিচে গেল, উপরে গেল কত? 100। তাহলে 10⁻⁹ - 9 কেটে গেল, 9 দিয়ে 16 কাটলে 4 হয়, 9 দিয়ে 36 কাটলে 4 হয়, 4 দিয়ে 16 কাটলে 4 হয়, 2 আর 4 কাটলে 2 হয়। তাহলে উত্তর কত হবে? 200 ভোল্ট। হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, তো এটা হলো তোমাদের প্রথম ডাইপোল মোমেন্টের অঙ্কটা। এখানে দেখবে কনস্ট্যান্টের মানটাও দিয়ে দিচ্ছে, এই যে 1/4 পাই এপসাইলনের মানটা, সেই মানটাও কিন্তু দিয়ে দিচ্ছে। তোমাদের কি করতে হবে? জাস্ট ফর্মুলা বসাতে হবে, অঙ্ক করতে হবে, ক্যালকুলেশন। আচ্ছা, নেক্সট হলো এই স্ফেরিক্যাল কন্ডাক্টর অফ রেডিয়াস 10 সেন্টিমিটার। এটা একটু কনসেপচুয়াল অঙ্ক, তবে গাউসের উপপাদ্য ঠিকঠাক পড়া থাকলে এই কনসেপচুয়াল অঙ্কতে প্রবলেম হবে না। কি বলেছে দেখো, একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর অফ রেডিয়াস 10 সেন্টিমিটার আছে, 2 নম্বর অঙ্ক করছি। একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর অফ রেডিয়াস 10 সেন্টিমিটার। এবার কি বলেছে? হ্যাজ এ চার্জ অফ 3.2 × 10⁻⁷ কুলম ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি। মানে টোটাল স্ফিয়ারটাতে ওই চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে আছে, ইউনিফর্মভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে। তার মানে কি? এটা নন কন্ডাক্টিং স্ফিয়ার। ঠিক আছে, যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশনের কথা বলেছে, এটা নন কন্ডাক্টিং স্ফিয়ার। ভেতরে বাইরে সব জায়গাতে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, ভালো কথা। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট 15 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার? তাহলে 15 সেন্টিমিটার কোথায়? এইখানটায় বাইরে কোনো একটা বিন্দু, এটা 50, এই দূরত্বটা পি এবং এই দূরত্বটা হলো 15 সেন্টিমিটার। এবার এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কীভাবে বের করতে হবে? মনে করে দেখো, তোমাদের যখন আমি পড়িয়েছিলাম তখন বলেছিলাম বাইরের যে কোনো একটা পয়েন্টের জন্য একটা টোটাল স্ফিয়ার রিপ্লেস হয়ে গিয়ে তার সেন্টারে তার টোটাল চার্জটা আছে বলে ধরে নেওয়া যায়। তার মানে অঙ্কটা সিম্পল, সমস্ত চার্জকে সেন্টারে রিপ্লেস করে দাও এবং সেই সেন্টার থেকে পি বিন্দুতে, সেন্টারটা ধরলাম ও বিন্দু, ও থেকে পি বিন্দুর দূরত্ব কত? 15 সেন্টিমিটার। তাহলে এখন এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত বের করতে হবে। পাতি ফর্মুলা কি? ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। জাস্ট ভ্যালু বসানোর ফর্মুলা। তাহলে কি হবে? মানে ভ্যালু বসানোর কাজ। 9 × 10⁹ কিউবের ভ্যালু কত দিয়েছে দেখে নাও। কিউবের ভ্যালু দিয়েছে 3.2 × 10⁻⁷। তাহলে 3.2 × 10⁻⁷ আর স্কোয়ার 15 সেন্টিমিটার আছে, তাহলে 15 এখানটায় কত হচ্ছে? এখানে হবে 225, আর সেন্টিমিটারটা মিটার স্কোয়ার হলো, তাহলে এখানে উপরে চলে গেল, নিচে আসবে 10⁻⁴, তাহলে উপরে গেলে 10⁴ চলে আসলো। ওকে, এবার কাটাকুটি করো। কাটাকুটি কীভাবে হবে? 9 দিয়ে 225 কত হয়? 9 দিয়ে 225, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 হলো, আর 45, 5 × 9 = 45। 10⁷ আর 10⁹ কাটলে হয় 100, 25 দিয়ে 100 কাটলাম হলো 4, তাহলে কত হচ্ছে? 4 × 32 মানে 12.8 × 10⁴। তাহলে এটা হয়ে যাবে অপশান ওয়াইজ 1.28 × 10⁵। কত নম্বর অপশান? এটা হলো তোমাদের এই কোশ্চেন অনুযায়ী 2 নম্বর অপশান। তাহলে 1.28 × 10⁵ নিউটন পার কুলম। ক্লিয়ার? তাহলে কনসেপ্ট কোনটা কাজে লাগলো? বাইরের কোনো বিন্দুর জন্য একটা স্ফিয়ারের টোটাল চার্জ, যে কোনো স্ফিয়ার হোক, নন কন্ডাক্টর, কন্ডাক্টর বা তোমার হলো স্ফিয়ার, যে কোনো স্ফিয়ারের জন্য স্ফিয়ারের টোটাল চার্জটা তার সেন্টারে কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া যায়।
গোটা স্ফিয়ারটাকে আউট করে দেওয়া যেতে পারে। তো এটা হলো খুব নর্মাল একটা কনসেপ্ট। চলে আসি আমি তার পরের অঙ্কতে। পরের অঙ্কটা ইলেকট্রিক পোটেনশিয়ালের উপরে অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। ইন এ সার্টেন রিজিয়ন অফ স্পেস উইথ ভলিউম 0.2 মিটার কিউব। তাহলে একটা আয়তন দিয়ে দিয়েছে 0.2 মিটার কিউব। এবার বলেছে দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ ফাউন্ড টু বি 5 ভোল্ট থ্রু আউট। তাহলে পোটেনশিয়ালের মান বলেছে, পোটেনশিয়ালকে তো ভি দিয়ে লেখা হয়, এটাকে ভলিউমই বললাম ডাইরেক্ট। আচ্ছা, পোটেনশিয়ালের মান কত? 5 ভোল্ট থ্রু আউট। তার মানে কি এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? আচ্ছা, এবার কি বলেছে দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইন দ্যাট রিজন। তাহলে একটা রিজিয়নের সব জায়গাতে যদি পোটেনশিয়ালের ভ্যালু কনস্ট্যান্ট হয়, মনে করে দেখো এটা কোথায় হয়েছিল, তাহলে এই জায়গাটা ভি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, তার মানে এখানটা অবভিয়াসলি ই ইকুয়াল টু 0 হয়েছিল না? কোথায় হয়েছিল? মনে করো গাউসের উপপাদ্যের যখন অ্যাপ্লিকেশন করেছিলে, গাউসের উপপাদ্যের একটা কন্ডাক্টিং স্ফিয়ারের ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, বাট পোটেনশিয়াল কনস্ট্যান্ট হয়। কন্ডাক্টিং স্ফিয়ারের ভেতরে ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়? 0, আর পোটেনশিয়ালের মান কত হয়? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এ। জাস্ট এইটুকু কনসেপ্ট যদি কাজে লাগানো যায়, তাহলে কোনো কিছু না করে ডাইরেক্ট একটা অ্যান্সার লেখা যায় যেখানে ইলেকট্রিক ফিল্ডের মান হবে 0, অর্থাৎ অপশন 1 ইজ রাইট অ্যান্সার। এবার যদি আমরা করে করতে যাই, তা আমি স্পেরিক্যাল ধরলাম না, করে করতে যাই, তাহলে কি করব? ভি ইকুয়াল টু আছে 5 ভোল্ট, তাহলে ই কত করব? ই করবো মাইনাস ডেল ভি ডেল আর ইকুয়াল টু কত? 0, কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হবে 0। ব্যাস হয়ে গেল অঙ্ক। ওকে, কারণ যেহেতু থ্রু আউট দ্য রিজিয়ন মানে সমস্ত জায়গাতে কনস্ট্যান্ট আছে, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয়? 0। আর এটা তো ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের সম্পর্ক। তো যদি সম্পর্ক মনেও না থাকে, এইভাবে কিন্তু অঙ্কটা করে দেওয়া যায়, সময়টা বাঁচবে তোমাদের, কারণ তোমাদের ফর্মুলা মনে করতে একটু টাইম লাগতে পারে। তো এটা হলো ফর্মুলা মানে মনে যাতে না করতে হয় তার পদ্ধতি দেখালাম। চলে আসি নেক্সট অঙ্ক, ক্যাপাসিটরের অঙ্ক। আজকে ভিডিওটা একটু বড় হবে, কারণ যেহেতু 28খানা কোশ্চেন সলভ করতে হবে, সুতরাং টাইম তো লাগবেই। আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, যত তাড়াতাড়ি হয়। দ্য ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ এয়ার ইজ 6 মাইক্রোফ্যারাড। মানে যখন C0 সেটা হলো 6 মাইক্রোফ্যারাড, মানে যখন এয়ার আছে। উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ এ ডাইইলেকট্রিক মিডিয়াম দ্য ক্যাপাসিটেন্স বিকাম 30 মাইক্রোফ্যারাড। তার মানে যে কোনো একটা ডাইইলেকট্রিক ভরার ফলে ওটা 30 মাইক্রোফ্যারাড হলো। তার মানে কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য ক্যাপাসিটি ইনক্রিজ করে গেছে 30 মাইক্রোফ্যারাড। তাহলে সিডি কত হবে? সিডি হলো কে ইন্টু C0, জানা উচিত এটা তোমাদের সবারই। তাহলে 30 ইকুয়াল টু কে ইন্টু 5, তাহলে কে ইকুয়াল টু কত হলো? 6। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেরিয়ে গেল 6। এবার বলেছে কি দ্য পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। তাহলে মিডিয়ামের পারমিটিভিটি কত হয়? পারমিটিভিটি হয় কে ইন্টু এপসাইলন নট। তাহলে কে এর মান তো 6, এপসাইলন নট কত? সরি, কে এর মান 5×6=30। হ্যাঁ, ঠিকই তো বললাম, না ভুল করেছি। এটা 6 হবে, এটা 5 হবে। হ্যাঁ, কে এর মান হলো 5 ইন্টু এপসাইলন নটের মানটা দেখবে দেওয়া আছে। তাহলে 8.85 ইন্টু 10⁻12। একক আর বসাচ্ছি না, গুণ করো। 5 5 25 5, 5 8 40, 40 আর 2 42 আর 2, হাতের গুলো 4, 5 8 40, 44। তাহলে 44.25 ইন্টু 10⁻12। অপশানের সঙ্গে মিলিয়ে দেখো, এখানটা 0.44 ইন্টু 10⁻10 বলে যে অপশানটা আছে, সেই অপশানটা ম্যাচ করছে। তাহলে 0.44 ইন্টু 10⁻10 এই অপশানটার ম্যাচ করছে। এটা হবে রাইট অ্যান্সার। আমার কোশ্চেন অনুযায়ী এটা হচ্ছে 3 নম্বর অপশানটা রাইট। ওকে, আচ্ছা, তো হয়ে গেল। এই যে এই একটা ফর্মুলা আর এই একটা ফর্মুলা, খুব বেসিক দুটো ফর্মুলা ইউজ হয়েছে, কারণ সি নট ইকুয়াল টু হয় এপসাইলন নট এ বাই ডি, আর সিডি ইকুয়াল টু হয় কে ইন্টু এপসাইলন নট এ বাই ডি। তো সেখান থেকে এই সম্পর্কটা বেরিয়ে আসছে। যারা ভুলে গেছে তাদের জন্য আমি দিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন চলে আসি ইলেকট্রিসিটি থেকে। ইলেকট্রিসিটির কী কোশ্চেন ছিল? ইলেকট্রিসিটি বলতে ওহমস ল চলে আসলো নেক্সট চ্যাপ্টার। ওহমস লতে কী কোশ্চেন ছিল দেখা যাক। 5 নম্বর কোশ্চেন। ওহমস লতে কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং গ্রাফস রিপ্রেজেন্ট দ্য ভ্যারিয়েশন অফ রেজিস্টিভিটি উইথ টেম্পারেচার। তো যদি মনে থাকে
আমি ডাইরেক্ট লিখছি ফর্মুলাটা, রো টি ইকুয়াল টু কত হয়, রো টি ইকুয়াল টু হয় রো জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি ইন্টু ওয়ান প্লাস আলফা ড্যাশ টি। মনে করে দেখো এখানে আলফাটা ছিল কি, আলফাটা ছিল টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, মানে রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক, আর আলফা ড্যাশটা ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে যদি আমরা এই এক্সপ্রেশনটাকে একটু এগোতে থাকি তাহলে কি হবে, পরে আমি বলছি ডাইরেক্টলি না কি করে করা যায়। কত হবে, রো জিরো থাকলো বাইরে, ওয়ান প্লাস আলফা ড্যাশ ইন্টু টি প্লাস আলফা ড্যাশ টি স্কোয়ার। তাহলে গুণ করে দাও, রো জিরো প্লাস রো জিরো আলফা ড্যাশ ইন্টু টি প্লাস আলফা ড্যাশ রো জিরো টি স্কোয়ার। তাহলে এটা রো টির মান। তাহলে সম্পর্কটা দেখো টি স্কোয়ারের সঙ্গে রয়েছে, তো টি স্কোয়ারের সঙ্গে সম্পর্ক মানে কি, এটা একটা প্যারাবোলিক ফাংশন। তাহলে প্যারাবোলিক ফাংশনের গ্রাফটা কেমন হয়, আবার দেখো গ্রাফটা শুরু হচ্ছে কোথা থেকে, গ্রাফটা শুরুর জায়গাটা কিন্তু জিরো নয়, তাহলে যেহেতু জিরোর জায়গা নয় তাহলে এখান থেকে গ্রাফটা শুরু হবে এবং প্যারাবোলিক্যালি ইনক্রিজ করবে, এই গ্রাফটা হবে অ্যান্সার। ওকে, এক্ষেত্রে বলে দিই অঙ্কটা না করে কি করে করা যায়। শুধু এইটুকুটা দেখি তোমরা বলে দিতে পারো, যদি শুধু আলফাটি থাকতো তাহলে স্ট্রেট লাইন হতো, কিন্তু আরেকটা আলফাটি আছে, তাহলে কি টি স্কোয়ারের সাথে ভ্যারি করছে, তো টি স্কোয়ারের সঙ্গে যদি ভ্যারি করে তাহলে ওটা প্যারাবোলিক হবে, বিকজ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেম গ্রাফ ছিল, প্যারাবোলিক গ্রাফ ছিল, এসটি গ্রাফ ছিল। বোঝা গেল কথাটা? তোমরা যখন 11-এ পড়েছিলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে তার গ্রাফটা তোমরা কেমন পড়েছিলে, এরকম একটা গ্রাফ পড়েছিলে, টি এদিকে ছিল এস এদিকে ছিল, ওর সাথে কম্পেয়ার করে তোমরা বলতে পারো যখন টি স্কোয়ারের ভ্যারিয়েশন আসবে তখন প্যারাবোলিক গ্রাফ আসবে। আর যদি এখানে একটা প্লাস এস জিরো মানে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট থেকে যায় তাহলে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে এরকম, মানে একটা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট থেকে স্টার্ট হবে এবং ইনক্রিজিং হবে। তো ওইটা থেকেই গ্রাফটা অঙ্কন করা যায়। তো 3 নম্বর অপশানটা এখানে রাইট অ্যান্সার। চলে আসি তারপরে কোশ্চেন, একটা কনসেপচুয়াল কোশ্চেন, কোনো রকম এখানটায় অঙ্ক করতে হবে না, কিছুই করতে হবে না। চলে এটা আমাদের 6 নম্বর কোশ্চেন। তাহলে 6 নম্বর কি বলেছে একটু পড়ে দেখো, কোশ্চেন তো পেয়ে গেছো আশা করি বোর্ডে। 6 নম্বর বলেছে the solid which have the negative temperature coefficient of resistance। দেখো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্সের উপর থেকে দুটো কোশ্চেন, এর আগের কোশ্চেনটা টেম্পারেচার রেজিস্ট্যান্স মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্সের উপরে, এটাও টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্সের উপরে, মানে একটা পেজ থেকে তোমরা দুটো কোশ্চেন পাচ্ছ, জাস্ট ভেবে দেখো একটা নিটে। ঠিক আছে, তো মেটালের ক্ষেত্রে টেম্পারেচার যত দেব তত বেশি কি হবে, তত অণুগুলো মানে ভেতরে থাকা অণুগুলো কাঁপবে, তার ফলে কি বাধা আরও বাড়বে। ইনসুলেটরের ক্ষেত্রে অনেকে বলবে ইনসুলেটর আর সেমিকন্ডাক্টরের মধ্যে কনফিউশন হয়। ইনসুলেটর কোনোদিনই হবে না, কারণ রোদ তৈরি হয় কি করে, মানে রোদ তো মানে ইনসুলেটর তো রোধের গল্প আসবেই না, ইনসুলেটর তো অসীম রোধ, তো তার টেম্পারেচার বাড়িয়ে সেটা রোদ কমবে। আমি কি করে টেম্পারেচার বাড়িয়ে এত টেম্পারেচার বাড়াতে পারবো? একটা কাঠকে যদি আমি হিট দিই, কাঠটা কি তড়িৎ পরিবাহী হয়ে যাবে? জীবনও না, না। একটা কাঠ বলো, একটা প্লাস্টিক বলো, একটা রাবার বলো, আমি যদি তাপ দিই ওটা কি তড়িৎ পরিবহন করতে পারবে? তাপের দ্বারা তড়িৎ পরিবহন হবে কাঠের মধ্যে বা প্লাস্টিকের মধ্যে বা রাবারের মধ্যে? জীবনে হবে না, পুড়ে যাবে, গলে যাবে, এইসব কিছু হবে, কিন্তু তড়িৎ পরিবহন করতে সক্ষম হবে না। কিন্তু একটা সিলিকন ম্যাটেরিয়ালকে বা একটা জার্মেনিয়াম ম্যাটেরিয়ালকে যখন আমরা হিট দিচ্ছি তখন আরও বেশি সংখ্যক ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে। তার ফলে কি হচ্ছে, ওখানে যেহেতু কেরিয়ার বেড়ে যাচ্ছে, কেরিয়ার বেড়ে যাওয়ার জন্য রোধ কমে যায়, অর্থাৎ টেম্পারেচার কোএফিসিয়েন্টটা সিলিকন বা জার্মেনিয়াম তাদের ক্ষেত্রে নেগেটিভ, অর্থাৎ এদের মধ্যে টেম্পারেচার বাড়লে এদের মধ্যে অনেক বেশি কেরিয়ার তৈরি হয়, কেরিয়ার তৈরি হওয়ার জন্য ফ্লো বেশি হয়, ফলে রোধ কমে যায়। ঠিক আছে, তার উত্তর কি হবে, সেমিকন্ডাক্টরস অনলি। 4 নম্বর যে অপশনটা ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টরস, সেটাও হবে না। 2 নম্বর অপশন ইনসুলেটর অনলি, সেটাও হবে না। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি কালার কোডিং অফ রেজিস্ট্যান্স। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। কেউ স্বপ্নেও ভাবতে পারেনি কালার কোডিং থেকে কোশ্চেন আসবে, কারণ এটা তো খুব সোজা একটা জায়গা। যাই হোক,
কত অনেক অনেক কঠিন কঠিন জায়গা ছিল অঙ্ক দেওয়ার মতো। তো এটাই দেখারও জিনিস যে নিটে কঠিন কোশ্চেন আসে না, কিন্তু মানে এখন অবধি আসেনি। এনডিএ যত বছর থেকে নিচ্ছে ততদিন অবধি কোনো কঠিন কোশ্চেনের গল্প নাই। তো প্রথমটা ইয়েলো, তারপর একটা ভায়োলেট, তারপর একটা ব্রাউন, তারপর একটা গোল্ড। কালার কোডিংয়ের যদি গল্পটা মনে থাকে তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 এভাবে আমরা শিখেছিলাম। এবং কালারগুলোকে মনে রাখার একটা পদ্ধতি বইয়ে দেওয়া আছে, সেটাই বলেছিলাম কি, বি রয় গ্রেট ব্রিটেন হ্যাভ এ ভেরি গুড ওয়াইফ। এটা হলো কালার মনে রাখার পদ্ধতি। কিন্তু অনেকগুলো বি আছে, অনেকগুলো ভি আছে, কোনটা কি ওটা বলার জন্য বলেছিলাম উপরে ব্ল্যাক নিচে হোয়াইট। তাহলে ব্ল্যাকে শুরু হোয়াইটে শেষ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। তাহলে বিটা, তার নিচের বিটা কি হবে, ব্ল্যাকের থেকে হালকা মানে ব্রাউন, আর এটা কি হোয়াইটের থেকে আরো বেশি ডিপ মানে গ্রে, আর মাঝখানে ভিভজিওর মানে ভায়োলেট, বিতে ব্লু, জিতে গ্রিন। এভাবে যদি ভাবো জীবনও এটা ভুলবে না। ওয়াইতে ইয়েলো, ওতে অরেঞ্জ, আরতে রেড। উল্টা ভিভজিওর আছে মাঝখানটায়, হলো। আর এটা হলো এবিসি তিনটা লাইনের জন্য। আর ডি লাইনের জন্য কালার কি, একটা ছিল গোল্ড, একটা ছিল সিলভার, একটা ছিল নো কালার। বিষয়টা হলো দামি থেকে কম দামি, তাহলে সবচেয়ে দামি গোল্ড, সিলভারটা তার চেয়ে কম দামি, নো কালার কিছুই নাই, কিছুই পড়ে নাই, কোনো গয়নাই নাই, তো নো কালার। ওকে, তাহলে এবার যদি আমার এই কালার কোডিং অনুযায়ী বসাতে হয়, প্রথম আসছে ইয়েলো। ইয়েলো কোথায় আছে, ইয়েলো আছে 4-এ, তাহলে বসে গেল 4। তারপর আসছে ভায়োলেট, ভায়োলেট কোথায় আছে, ভায়োলেট হচ্ছে 7-এ, তাহলে বসে গেল 7 ইন্টু 10 টু দি পাওয়ার বি। বি কোথায় আছে, বি ফর কি, বি ফর হলো ব্রাউন। ব্রাউন কোথায় আছে, ব্রাউন আছে 1-এ, তাহলে হয়ে গেল 10 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস রোদে মানে কত পার্সেন্ট রেজিস্টিভিটি, পরেরটা আছে গোল্ড, তাহলে গোল্ড যেহেতু ওটা কত হবে 5% হবে, হলো। আচ্ছা, এবার আমি আরেকটা ট্রিক শেখাই যাতে করে এই অঙ্কটায় এত কিছু করতে না হয়, ঠিক আছে। তার জন্য আমি এটা মিটিয়ে দিলাম। শুধুমাত্র একটা লাইন দেখে অ্যান্সার বলে দেওয়া যাবে, একটা না দুটা লাইন দেখে। শুধুমাত্র আমি এটাকে এবং এটাকে দেখব, তাহলে অ্যান্সার হয়ে যাবে। যেহেতু আমার এখানে সামনে দুটো অক্ষর সেম আছে, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমটা আছে ইয়েলো এবং ভায়োলেট। ইয়েলোর জন্য একটা সংখ্যা হবে পূর্ণ সংখ্যা, কোনো দশমিক না। ভায়োলেটের জন্য একটা পূর্ণ সংখ্যা হবে, কোনো দশমিক না, ইন্টু 10 টু দি পাওয়ার বি ফর কি, ব্রাউন। তাহলে বি রয় প্রথমে হয় ব্ল্যাক, তারপর হয় ব্রাউন। তাহলে ব্রাউন কততে আসছে, 0 1 1-এ আসছে, তার 10 টু দি পাওয়ার 1। আর গোল্ড আছে, গোল্ড মানে হলো দামি থেকে কম দামি, গোল্ড সিলভার নো কালার, তাহলে গোল্ড প্রথমে, তাহলে 5%। তাহলে এখানে যে কোনো সংখ্যাই হোক, এখানে তার পাশে কি আছে, 10 আছে, তাহলে সেই সংখ্যাটার সঙ্গে 10 গুণ করলে 3 অক্ষরের একটা সংখ্যা হবে। উত্তর দেখো কোনটা আছে, উত্তর আছে 470, তাহলে উত্তর হলো 470 ওহম, 5%। এটা হলো অঙ্ক। তো এভাবে টোটাল অঙ্কটা না করেও খুব তাড়াতাড়ি অঙ্কটা করে দেওয়া যায় এইটুকু ট্রিক অ্যাপ্লাই করে। শুধুমাত্র ব্রাউন আর গ্রিনটাকে আইডেন্টিফাই করতে হবে, মানে ব্রাউন আর গোল্ডটাকে আইডেন্টিফাই করতে হবে তারা কোথায় কোথায় আছে, মানে তাদের সংখ্যাটা খুঁজে বের করো, দেখো অঙ্কটা হয়ে গেল। তো কালার কোডিং হয়ে গেল। চলে আসে এবার ডিপ ভেলোসিটির যে পার্টটা, সেখান থেকে কি কোশ্চেন দিয়েছিল সেটাতে। 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক বলেছে এ চার্জ পার্টিকেল হ্যাভিং ডিপ ভেলোসিটি অফ 7.5 ইন্টু 10 টু দি -4 মিটার। তাহলে ভিডি তার মান হলো 7.5 ইন্টু 10 টু দি -4 মিটার পার সেকেন্ড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড অফ 3 ইন্টু 10 টু দি -10 ভোল্ট পার মিটার। ইলেকট্রিক ফিল্ড 3 ইন্টু 10 টু দি -10 ভোল্ট পার মিটার
হ্যাজ এ মোবিলিটি, এবার মোবিলিটি কত সেটা বের করতে হবে। এবার মোবিলিটি নর্মালি এমন একটা জায়গায় আছে যেটা মনে পড়ে না, তো কোনো ব্যাপার না সেটাকে মনে রাখা, কারণ এটা কমন সেন্স যে এটার জন্যই রোধের সৃষ্টি হয়। তা তুমি যদি এই লাইনটা পেয়ে যাও, পরের লাইনে তুমি পেয়ে যাবে ভিডি ইকুয়াল টু কত, ই বাই কে ইন্টু ই। তাহলে ভিডি ইকুয়াল টু কত হলো মিউ ই, তাহলে মিউটা হলো মোবিলিটি, তাহলে মিউ ইকুয়াল টু কত হলো ভিডি বাই ই। ভিডির মান কত, ভিডির মান হলো 7.5 ইন্টু 10⁻⁻4, আর ই এর মান কত 3 ইন্টু 10⁻10, তাহলে কত হচ্ছে 2.5 ইন্টু 10⁶। তাহলে এটা হলো তোমাদের 2 নম্বর অপশানটা রাইট। চলে আসি এবার তারপরে মিটার ব্রিজের কোশ্চেন। অ্যাকচুয়ালি মিটার ব্রিজের কোশ্চেনটা হুইস্টন ব্রিজেরই অঙ্ক। তাহলে মিটার ব্রিজের যদি স্ট্রাকচারটা মাথায় থাকে তাহলে এই অঙ্কটা কোনো ব্যাপার না করা। একটা মিটার ব্রিজ যদি আমরা নিই, মিটার ব্রিজে থাকে দুটা গ্যাপ, একটা থাকে লেফট গ্যাপ আর একটা থাকে রাইট গ্যাপ, আর এখানটায় থাকে একটা তার, এবং এদের মাঝখান থেকে গ্যালভানোমিটার এসে তারের সঙ্গে যুক্ত হয়ে থাকে। এগুলো তোমার মিটার ব্রিজের সবচেয়ে শর্টকাট পিকচার। এবার কি হয়, এই জায়গাটা বলে দিয়েছে 3:2 অনুপাতে আছে, আর এখানটায় যে রোধটা লাগানো আছে তার মান আমি জানি না, কিন্তু এখানটায় যে রোধটা লাগানো আছে সেটা বলে দিয়েছে হলো 10 ওহম রেজিস্ট্যান্স অ্যাট দ্য রাইট গ্যাপ, তাহলে এটা হলো 10 ওহম। ঠিক আছে, অঙ্কটা পড়ে নাও, দেখতে পাবে। তাহলে হুইস্টন ব্রিজ কন্ডিশন আমরা পেয়ে গেছি, ব্যালেন্স কন্ডিশন, এই জায়গাটায় ব্যালেন্স হয়ে আছে, তাহলে কত হবে R/10 ইকুয়াল টু হবে 3/2, 2 10 কাটলে 5 হয়, তাহলে আর ইকুয়াল টু কত হলো 15 ওহম। তাহলে এই জায়গাটা 15 ওহম রোধ হয়েছে। এবার কি বলেছে, এটা রেজিস্ট্যান্স ওয়্যার একটা কানেক্ট করা আছে এই জায়গাটায়, মানে একটা রেজিস্ট্যান্স ওয়্যারকে ধরো পেঁচানো আছে, এইভাবে রেজিস্ট্যান্স ওয়্যারকে পেঁচানো আছে ওর মধ্যে। এবার কি বলেছে, ইফ দ্য লেন্থ অফ দ্য রেজিস্ট্যান্স ওয়্যার ইজ 1.5 মিটার, তাহলে এই 15 ওহম তৈরি করতে 1.5 মিটার লম্বা তার লেগেছে। তাহলে প্রশ্ন হলো লেন্থ অফ 1 ওহম অফ দ্য রেজিস্ট্যান্স ওয়্যার, তাহলে 1 ওহমের দৈর্ঘ্য কত হবে, 1.5/15 মিটার, মানে 0.1 মিটার, যেটা তোমার অ্যান্সারের মতো করে যদি লিখতে হয় তাহলে হবে 1.0 ইন্টু 10⁻⁻1, 10⁻⁻1 মিটার। এটা হলো তোমাদের অ্যান্সার। ওকে, তাহলে হুইস্টন ব্রিজের পাতি ফর্মুলা ফেলা অঙ্ক, যদি মিটার ব্রিজের স্ট্রাকচারটা তোমার মাথায় থাকে তাহলে এটা কোনো ব্যাপার না করা। আচ্ছা, এবার কি আছে, ইলেকট্রোম্যাগনেটিজম চলে আসি। ইলেকট্রোম্যাগনেটিজমের অঙ্ক দেখলে তো তোমার হাসি পাবে, এই অঙ্ক বোধহয় এইচএস এর পরীক্ষা তো দেবে না, এত সোজা অঙ্ক। কি বলেছে, এ লং সলিনয়েড হ্যাজ 50 সেন্টিমিটার লেন্থ হ্যাভিং 100 টার্নস ক্যারিজ এ কারেন্ট অফ 2.5 অ্যাম্পিয়ার। তার মানে সলিনয়েডের লেন্থ বলে দিয়েছে, তাহলে চলে আসি আমাদের 8 নম্বর অঙ্ক। লেন্থ হলো 50 সেন্টিমিটার, মিটারে যদি করতে হয় তাহলে 1/2 মিটার হবে। তারপর বলেছে 100 টার্নস, তাহলে n ইকুয়াল টু 100, আর কারেন্টের ভ্যালু হলো 2.5 অ্যাম্পিয়ার। আর সবচেয়ে বড় কথা কনস্ট্যান্টও বলে দিয়েছে, কনস্ট্যান্টের কত, মিউ নট ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻, কত 10⁻⁷। একক আবার লিখতে হবে, TM অ্যাম্পিয়ার ইনভার্স। কি বলেছে, দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সলিনয়েড, সলিনয়েডের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, মিউ নট NI, তাহলে B ইকুয়াল টু হবে মিউ নট স্মল n I, তার মানে কত মিউ নট ক্যাপিটাল N/L। দেখো সব কটা মান বলে দিচ্ছি, শুধু মান বসাবার অঙ্ক করো, এরকম অঙ্ক নিতে আসছে আজকাল। তাহলে মিউ নট কত হচ্ছে, এবং তোমাদেরও মনে হচ্ছে এই অঙ্ক কঠিন, তাহলে মিউ নট কত 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু n এর মান হলো 100 ইন্টু কারেন্টের মান কত, কারেন্টের মান হলো 2.5 অ্যাম্পিয়ার, তাহলে এখানে 2.5 বসিয়ে দেবো, আর লেন্থ কত হচ্ছে 1/2, তাহলে উপরে চলে গেল 2, নিচে চলে গেল 1। ঠিক আছে, ক্যালকুলেশন কী করে করবো দেখো, ক্যালকুলেশন একটু সহজ করে করার চেষ্টা করছি। প্রথমে এই 2 এর সঙ্গে পাইকে গুণ করে 2 পাই লিখে দিলাম এখানটায়, হলো। কেন করলাম, কারণ 2.5 এর সঙ্গে 4কে গুণ করব, তাহলে কত হয় 2.5 ইন্টু 4 করলে 10 হয়। ঠিক আছে, 2.5 ইন্টু 4 করলে 10 হয়, 10-এর সঙ্গে 100 গুণ মানে কত হলো 1000 হলো, ইন্টু 10⁻⁷, 1000 মানে কত, তাহলে 2 পাই ইন্টু এটা হলো 10 কিউব, এটা 10⁻⁷ মানে হলো -4, তা 2 পাইয়ের মান কত হয় 2 ইন্টু পাই, 2 ইন্টু
3.14 ইন্টু 10⁻⁻4। এবার দেখি অপশান কি আছে। মিটার ব্রিজ, হ্যাঁ 6.28 ইন্টু 10⁻⁻4, তাহলে হচ্ছে ওটা 6.28 ইন্টু 10⁻⁻4। হ্যাঁ, কোনো জায়গায় যদি ক্যালকুলেশনে আমার ভুল হয়ে থাকে একটু সেই জায়গাটা একটু কারেকশন করে নিও। আই থিঙ্ক ক্যালকুলেশনে ভুল হচ্ছে না, কারণ আমার কাছে তো উত্তর এখানটায় নাই, আমি জানিও না কোনটা অ্যান্সার। তো জাস্ট সলভ করে যাচ্ছি। মিউ নটের ভ্যালু ঠিক লিখেছি, 4-এর সঙ্গে 2.5 গুণ করেছি, গুণ করলে 10 হয়েছে। এন এর মান 100, এন এর মান 100, হ্যাঁ 100 টার্মস, তাহলে 10 আর 100 গুণ করলে 1000 হচ্ছে। আর 2টা 2π-এর সঙ্গে গুণ করে দিয়েছি, 10⁻⁷ এখানে চলে এসছে, তাহলে কিউব আর 4 চলে আসছে, 2π 2 ইন্টু 3.14। আশা করি ঠিক আছে, তোমরা একটু মিলিয়ে নিও। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিস অফ ম্যাটেরিয়াল, মানে পদার্থের চৌম্বক ধর্মের কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন। মেনলি ক্যালকুলেশন যত ফাস্ট করতে পারবে তত ভালো অঙ্ক হবে এখানটায়। অ্যান আয়রন রড অফ সাসেপ্টিবিলিটি 599, সাসেপ্টিবিলিটি মানে কে হলো 599, ইজ সাবজেক্টেড টু এ ম্যাগনেটিক ফিল্ড অফ 1200 অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মান কত? 1200 অ্যাম্পিয়ার পার মিটার। পারমিয়েবিলিটি অফ দ্য রড ইজ, তাহলে যখনই কে বলে দিয়েছে তখন মিউ আর বের করো। মিউ আর এর মান কত হবে? 1 প্লাস কে, তাহলে 1 প্লাস কে মানে কত? 1 প্লাস 599, সেটা হয়ে গেল 600। হলো। পারমিয়েবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল, পারমিয়েবিলিটি মানে কি? পারমিয়েবিলিটি মানে মিউ ইকুয়াল টু মিউ নট ইন্টু মিউ আর। তাহলে মিউ নটের ভ্যালু কত? মিউ নটের ভ্যালু হলো 4π ইন্টু 10⁻⁷, 4π ইন্টু 10⁻⁷, আর মিউ আর এর ভ্যালু কত? 600। তাহলে কত হচ্ছে? 4×6 = 4×6 = 2400 পাই ইন্টু 10⁻⁷। তো এখানে 1200-র কোনো কাজ নাই। আচ্ছা, ভালো কথা। তাহলে এখান থেকে এটা ম্যাগনেটিক প্রপার্টিস হয়ে গেল। এবার চলে আসি এসি। এসির কোশ্চেন। এসি মানে অল্টারনেটিং কারেন্ট, 10 নম্বর অঙ্ক। এ 40 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ইজ কানেক্টেড টু 200 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই। তার মানে একটা ক্যাপাসিটার আছে এবং তার সঙ্গে একটা এসি সোর্স লাগানো আছে, তার মানে কি? সিম্পল সি সার্কিট। তাহলে সিম্পল সি সার্কিটে আইআরএমএস তোমাদের বের করতে হবে। আইআরএমএস কত হবে? ইআরএমএস বাই এক্সি। এক্সি মানে কি? ক্যাপাসিটারের যে বাধাটা, সেই বাধাটা। তাহলে সেটা হবে ইআরএমএস বাই 1/ωc। তাহলে হয়ে যাবে ωc ইন্টু ইআরএমএস। ωc মান 2π ফ্রিকোয়েন্সি ইন্টু সি ইন্টু ইআরএমএস। মান বসানোর পালা। 2 ইন্টু 3.14 ইন্টু ফ্রিকোয়েন্সির মান কত বলেছে? 50 হার্জ। দেখো কোশ্চেনে ক্যাপাসিটারের ভ্যালু কত বলেছে? 40 মাইক্রোফ্যারাড। তাহলে 40 ইন্টু 10⁻⁶। আর ইআরএমএস এর ভ্যালু কত বলেছে? সেটা বলেছে 200 ভোল্ট। তাহলে এখানে চলে আসলো 200। আচ্ছা, এবার কাটাকুটি করতে হবে। কি করে করব? দেখো, 2 আর 50 মিলিয়ে হলো 100, ঠিক আছে? তাহলে 100 আর এখানে একটা শূন্য, তাহলে একটা লাইন লিখি। তাহলে 100, এখানে একটা 40-এর শূন্য মানে হলো 4000 ইন্টু 200 ইন্টু 10⁻⁶, হলো ইন্টু কত থাকলো? 3.14 আলাদা থাকলো। এবার কি করব? দেখো, এখানে 1 2 3 4 5, 5টা শূন্য 10⁻⁶, তাহলে 10⁻⁵ আর -6 বাদ হয়ে গেল, 10⁻⁻1 পড়ে থাকবে। তাহলে 8 ইন্টু 3.14 ইন্টু 10⁻⁻1, তাহলে এটা কত হবে? 3 8 24, তাহলে 24 পয়েন্ট সামথিং হচ্ছে। এবার 24 পয়েন্ট সামথিং বাই 10 হয়ে যাচ্ছে, মানে কত অ্যান্সার আসছে? দেখো 2.5 অ্যাম্পিয়ার যে অপশনটা আছে সেটা হবে অ্যান্সার, 2.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ক্যালকুলেশন আমি আর করলাম না, কারণ দরকারই পড়বে না। 3 8 24 আর 8 14 গুণ করে নাও, দেখবে এই গুণফলটা 2.5 চলে আসছে, 2.51 আসছে অ্যাকচুয়ালি। চলে এসেছি এসির পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখে অনেক বড় লাগে, দেখে নাও কোশ্চেনটার সাইজ কত বড়।
তো কোশ্চেনের সাইজ বড় থেকে অনেকে কোশ্চেনটা ছেড়ে দেয়, অ্যাকচুয়ালি কোশ্চেনটায় কিচ্ছু নাই, কেন দেখো, এ সিরিজ এলসিআর সার্কিট, তাহলে আমাদের 11 নম্বর কোশ্চেন, একটা এল আছে, একটা সি আছে, একটা আর আছে, এসিতে একটা সিরিজ এলসিআর সার্কিট লাগানো আছে। এবার কি বলেছে, হোয়েন এল ইজ রিমুভড ফ্রম দ্য সার্কিট, যখন আমি এলটাকে আউট করে দিচ্ছি, মানে ওটা কি সিআর সার্কিটে পরিণত হচ্ছে, তাহলে এল রিমুভ হলে ওটা হয়ে যাচ্ছে সিআর সার্কিট। এবার সিআর সার্কিটের গ্রাফ কেমন হয়, ফেজার ডায়াগ্রাম যারা পড়েছো ভালো মতো, আমি অ্যাকচুয়ালি ফেজার ডায়াগ্রাম দিয়েই পড়াই, সিআর সার্কিটের গ্রাফ হয় এরকম, এবং সেখানটায় ফেজ ডিফারেন্স কত তৈরি হয়েছে, π/3 হলো। আবার কি বলেছে, যখন সিটাকে রিমুভ করা হচ্ছে, মানে ওটা হয়ে যাচ্ছে কি এলআর সার্কিট, তাহলে এলআর সার্কিট যখন হয়ে যাচ্ছে তখন গ্রাফটা কেমন হচ্ছে, এখানে একটা এসি সোর্স থাকবে, এখানে একটা এসি সোর্স থাকবে। এলআর সার্কিটের ক্ষেত্রে যাদের ফেজার ডায়াগ্রাম মনে আছে তারা খুব ভালো মতো বলতে পারবে, গ্রাফটা হবে এরকম, ইএমএফটা এইভাবে থাকে, কারেন্টটা এদিকে থাকে, এখানে ইএমএফটা এদিকে থাকে, কারেন্টটা এদিকে থাকে, তাহলে গ্রাফটা হচ্ছে π/3 এখানটায়, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। তাহলে পাওয়ার ফ্যাক্টর অফ দ্য অরিজিনাল সার্কিট, মানে এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কত, ভেবে দেখো, যদি আমি এলকে রিমুভ করি তার মানে সিআর সার্কিটে ক্যাপাসিটর এফেক্ট আসলো π/3, যদি আমি সিকে রিমুভ করি তাহলে এল এর এফেক্ট আসলো π/3, তাহলে দুটো যখন কম্বাইন্ড হচ্ছে তাহলে এই π/3 এই π/3 একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, তার মানে এই কন্ডিশনটা রেজোন্যান্স কন্ডিশনে অলরেডি রয়েছে। তাহলে এই এলসিআর সার্কিটটা যেহেতু রেজোন্যান্স সার্কিট কন্ডিশনে আছে, তার মানে এখানটায় এল এর বা সি এর কারোর এফেক্ট থাকবে না, এটা পিওর একটা রেজিস্টিভ সার্কিটে পরিণত হবে, এবং পিওর রেজিস্টিভ সার্কিটে ফেজ ডিফারেন্স কত হয়, ই আর I0 এর মধ্যে, I0 এই লাইনে থাকে, E0 এই লাইনে থাকে, তাহলে ফেজ ডিফারেন্স হয় θ = 0 ডিগ্রি, তাহলে পাওয়ার ফ্যাক্টর যেটা cos 0 হয়, পাওয়ার ফ্যাক্টর হলো 1, কারণ পাওয়ার ফ্যাক্টর হলো cos 0 হলো 1। তো অঙ্কটা পড়তে, মানে আমার করতে যতক্ষণ টাইম লাগলো, জাস্ট একবার যদি চোখ বুলানো যায় তাহলে এটা কিন্তু মাথায় চলে আসবে যে এল ভাগালাম π/3, সি ভাগালাম তাও π/3, তার মানে দুটো সমান, তাহলে যেহেতু দুটো সমান তার মানে তো তারা একে অপরকে ক্যান্সেল আউট করছে, তাহলে এখানটা শুধুমাত্র রোধের কাজ আছে, শুধুমাত্র রোধের কাজ, মানে ওটা রেজোন্যান্স কন্ডিশন, মানে cos 0, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1। ওকে, আচ্ছা, তারপরে কোশ্চেন হলো ইএম থিওরি, এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, এখানটাতেও কোনো কিচ্ছু করার নাই। কি বলেছে পড়ে দেখো অঙ্কটা, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ওয়েভে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই থাকছে। এবার ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কার রেশিও কতটা, মানে কে কতটা এফেক্ট দিয়েছে ইন্টেন্সিটিতে। ভেবে দেখো, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে অ্যাভারেজ পাওয়ার দুটোই সেম হয়, তো যেহেতু অ্যাভারেজ পাওয়ার দুটো সেম হয়, দুটার ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে, তাহলে কত রেশিও হবে, রেশিও হবে 1:1। তাহলে অপশন কোনটা, অপশন 2 নম্বরটা রাইট অ্যান্সার, হয়ে গেল একটা অঙ্ক, মানে কিছু না করে এগুলো হয়ে যায়। তারপর ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট, তার মানে চলে এসেছি আমরা ইন্টারফারেন্স, মানে অপটিক্সে ঢুকে বললাম। ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট, সেখানটাতে কি বলেছে, সেপারেশন বিটুইন কোহেরেন্ট সোর্স, এটাও করতেই লাগবে না, জাস্ট ফর্মুলা দেখে অঙ্ক হবে, ল্যামডা ইকুয়াল টু, সরি এটা হলো ফ্রিঞ্জ উইথের ভ্যালু, ডেল্টা ইকুয়াল টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তোমাদের বই 2D দিয়ে থাকে, আমি পড়ানোর সময় বলি না নিচে 2D ভাববে না, নিচে 2D ভাবতে গেলে অঙ্ক করতে সমস্যা হবে, জাস্ট উপরে ক্যাপিটাল ডি, নিচে স্মল ডি, ল্যামডা ডি বাই ডি। এবার কি বলেছে, কোনটা কি, উপরের ডিটা হলো ডিস্টেন্স ফ্রম দ্য স্ক্রিন, সেটা বলেছে ডবল করে দিয়েছি, তাহলে এটাকে 2 টাইমস বাড়িয়েছি আর এটাকে হাফ করেছি, তাহলে কি হবে 4 টাইমস বেড়ে যাবে, হয়ে গেলো অঙ্ক। তাই এটা করতে অঙ্ক করতে লাগবে, মুখোমুখি তো হচ্ছে এগুলো অঙ্ক, যে ডিস্টেন্স বিটুইন কোহেরেন্ট সোর্স এটা অর্ধেক করে দিয়েছি, অর্ধেক করেছি মানে কি উপরে চলে গেল, যদি লিখে করতে হয় ধরো ডেল্টা 1 ইকুয়াল টু ল্যামডা ডি বাই ডি, আর ডেল্টা 2 ইকুয়াল টু ল্যামডা ইন্টু 2D বাই স্মল ডি বাই 2, তাহলে কত হচ্ছে 4 ইন্টু ল্যামডা ডি বাই ডি, তাহলে হচ্ছে 4 ইন্টু ডেল্টা 1, হয়ে গেল 4 টাইমস ইনক্রিজ করেছে। এই অঙ্ক দিচ্ছে এইচএসে, মানে জাস্ট এইচএস তো না, নিটে মেডিকেল এক্সাম। 14 নম্বর নেক্সট অঙ্ক, ডিফ্র্যাকশন। এটা তোমরা হয়তো খুঁজে পাবে না, এটা হলো
লিমিট অফ রেজলিউশনের একটা অঙ্ক দিয়েছে টেলিস্কোপের। অ্যাজিউম দ্যাট দ্য লাইট অফ ওয়েভলেন্থ 600 ন্যানোমিটার, তার ল্যামডার ভ্যালু 600 ন্যানোমিটার is coming from a star. The limit of resolution of telescope whose objective has diameter d equal to 2 মিটার। ঠিক আছে, এবার কোশ্চেন কি? কোশ্চেন হলো লিমিট অফ রেজলিউশন অফ টেলিস্কোপ কত হবে। লিমিট অফ রেজলিউশন মানে হলো কত স্মল সেপারেশনকে দুটো লাইট অবজেক্টের মধ্যে কত স্মল সেপারেশনকে তারা সেপারেট করতে পারবে। তো সেই ডেল্টা থিটার যে ভ্যালুটা হয়, মানে এখানটায় ধরো দুটো অবজেক্ট আছে আর এখানটায় ধরো টেলিস্কোপটা আছে, তাহলে টেলিস্কোপের দুটো অবজেক্ট থেকে যে আলোটা আসলো তাদের মধ্যে যে অ্যাঙ্গেল ডেল্টা থিটা, সেই ডেল্টা থিটার ভ্যালুটা তোমাদের বই ক্যালকুলেশন নাই, তাই আমি ক্যালকুলেশন ঢুকবই না, 1.22 ইন্টু ল্যামডা বাই ক্যাপিটাল ডি দিয়ে নির্ধারণ করা হয়। জাস্ট ফর্মুলাটা দেওয়া আছে, তো ফর্মুলাটা মাথায় রেখে অঙ্কটা করা হয়ে যাবে। কত হবে? 1.22, ল্যামডার ভ্যালু 600 ন্যানোমিটার। মনে রাখবে ন্যানোমিটার দিক বা অ্যামস্ট্রং দিক, ঠিক আছে? লাইটের ওয়েভলেন্থ অলওয়েজ 10⁻⁷ দিয়ে আসবে, তাহলে 6 ইন্টু 10⁻⁷। ক্যালকুলেশন করো, এটাই আসবে। মানে অনেক সময় কনভার্সন করতে প্রবলেম হয়ে যায়। আচ্ছা, ক্যাপিটাল ডির ভ্যালু কত? 2, তাহলে কত হচ্ছে? এটা কাটলো 3 হলো, তাহলে 3.66 ইন্টু 10⁻⁷ হলো অ্যান্সার। ওকে, দেখো কালকের থেকে আজকে তাড়াতাড়ি অঙ্ক হচ্ছে, কেন বলো তো? কালকের কোশ্চেন তাও একটু ক্যালকুলেটিভ ছিল, আজকে কোনো ক্যালকুলেশন নাই, খুব কম ক্যালকুলেশন আছে কয়েকটা কোশ্চেনে, সেটা একটু করতে হচ্ছে। বাট বেশিরভাগ অঙ্ক দেখো কনসেপ্ট দিয়ে হয়ে যাচ্ছে, বা ছোটো ছোটো সূত্রে ফেলা অঙ্ক। যেমন নেক্সট অঙ্ক, দ্য ব্রুস্টার্স অ্যাঙ্গেল। ব্রুস্টার্স অ্যাঙ্গেল কী হয়? মিউ ইকুয়াল টু 10 আইপি। এখানে 10 আইবি বলেছে যেহেতু, তাহলে আইবিটা হলো ব্রুস্টার্স অ্যাঙ্গেল। এবার এটা শুড বি কত হবে ভেবে দেখো। মিউ এর ভ্যালু কত হয়? ফর এয়ার মিডিয়াম, ফর জিরো মিডিয়াম মিউ এর ভ্যালু হয় 1, ফর এনি মিডিয়াম মিউ কত হবে? গ্রেটার দেন 1। এখানে বলেছে ফর এনি ইন্টারফেস পড়ছে, মানে কি আমি একটা মিডিয়ামে ঢুকছি, তাহলে মিডিয়ামে যখন ঢুকছি মিউ অলওয়েজ গ্রেটার দেন 1, তাহলে মিউর মান কত? যদি গ্রেটার দেন 1 হয়, আইবির মান কি 45-এর বেশি হবে, তাহলে আইবি মাস্ট গ্রেটার দেন 45 ডিগ্রি। এবার দেখো অপশান কি আছে? অপশান আছে 45 গ্রেটার দেন আইবি, লেস দেন 90। কারণ 90 ডিগ্রিতে যদি পরে এসে, তাহলে তো পাশ দিয়ে বেরিয়ে যাবে, কোনো ইন্টারফারেন্সই হবে না। মানে আমি যদি আলোকে এই অ্যাঙ্গেলে ফেলি, তাহলে কিছুই হবে না, সোজা বেরিয়ে যাবে। ঠিক আছে, আমাকে তো আলোকে প্রতিফলিত করতে হবে আর প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে 45 এবং 90-র মাঝামাঝি কোনো অ্যাঙ্গেলে আইবির মানটা থাকবে। ওকে, আচ্ছা, এটা নর্মালি এর আগে তোমরা যে ফ্রিকশন পড়েছিলে, ফ্রিকশন অ্যাঙ্গেল ক্যান নট বি গ্রেটার দ্যান 45 ডিগ্রি, ওই কনসেপ্টে হলো কিন্তু। কারণ ওখানটায় মিউর ভ্যালু, ওখানেও মিউ ছিল, মিউ ইকুয়াল টু ছিল 10 আইপি, এই 10 ল্যামডা ছিল, তাহলে ওখানে মিউ ম্যাক্সিমাম ভ্যালু 1, মিউ অলওয়েজ লেস দ্যান 1 হয়, তাহলে ল্যামডা ম্যাক্সিমাম ভ্যালু 45 ডিগ্রি এবং ল্যামডা অলওয়েজ লেস দ্যান 45 ডিগ্রি হয়। এখানে ঠিক উল্টাটা, ওখানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট যেহেতু একের থেকে কম হচ্ছে, তাই 45-এর কম। এখানে মিউর ভ্যালু মানে রিফ্র্যাকশন কোএফিসিয়েন্ট যেটা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা, সেটা একের থেকে বেশি, তার মানে ওটা 45-এর বেশি হবে। তো দুটা একই রকমের অঙ্ক। চলে আসি নেক্সট অঙ্কতে, 15 নম্বর। ব্রুস্টার্স অ্যাঙ্গেল হলো, ব্রুস্টার্স অ্যাঙ্গেলের পর আসছে প্রিজম। এটা অনেকে অনেকভাবে করতে পারো। সবচেয়ে সহজ পদ্ধতি কি প্রিজমের অঙ্কটায়? একটা থিন প্রিজম বলেছে, তাহলে এটা একটা থিন প্রিজম, মানে পাতলা প্রিজম। ঠিক আছে, আলো এটা দিয়ে ঢুকছে, কোশ্চেনটা পড়ে দেখো, আলো এটা দিয়ে ঢুকছে এবং এখানটায় এই অ্যাঙ্গেলে, তাহলে এইভাবে তোমরা আলোটাকে যাওয়ার কথা ভাবো। আমি উল্টা আঁকলাম, আঁকার সুবিধা বলে। কি বলেছে? রেইস ইনসিডেন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, মানে এই আই কোণে ঢুকলো অন দ্য সারফেস অফ এ স্মল অ্যাঙ্গেল প্রিজম অ্যান্ড ইমার্জেস নর্মালি ফ্রম দ্য অপোজিট সারফেস, মানে এখান থেকে লম্ব হয়ে বেরিয়ে গেল। তাহলে এখানে বলেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল মিউ, মানে এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো মিউ। তাহলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই কত হবে ভেবে দেখো। এখানে যদি R1 হয় আর এখানে যদি R2, তার মান কত? 0। তাহলে আমরা প্রিজমে R1 + R2 = A লিখেছিলাম, মানে এটা আমাদের জানা জিনিস। তাহলে R2-র মান কত? 0। তাহলে R1 = কত হলো?
এ রেখে দাও। এবার এই জায়গাতে পাতি স্নেলস ল অ্যাপ্লাই করো, কি সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু কত মিউ, তাহলে সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন R1, সাইন R1 এর জায়গায় সাইন এ বসিয়ে দাও, সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন এ। এবার ফর স্মল অ্যাঙ্গেল প্রিজম সব সাইন রিপ্লেসড বাই ইটস অ্যাঙ্গেল অনলি, তাহলে I1 ইকুয়াল টু কত হবে মিউ ইন্টু এ, ব্যাস হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, তাহলে অপশন কোনটা? 3 নম্বর অপশনটা রাইট অ্যান্সার। থিন প্রিজম অ্যাপ্রক্সিমেশন যখন হয়েছিল তখন দেখানো ছিল সাইন থিটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু থিটা হয়ে যায় থিন প্রিজমের ক্ষেত্রে, সমস্ত থিন প্রিজমের সমস্ত জায়গাতে এটা হয়। চলে আসি নেক্সট অঙ্ক 16 নম্বর। নেক্সট অঙ্কটা আছে রেডিয়েশনের উপরে, যেটা তোমার 11 এর রেডিয়েশন টপিক, তার উপরে কি বলেছে দেখো। এবার এই টাইপের কোনো অঙ্ক তোমরা তোমাদের বইয়ে পাবে না, তো এটাকে না একটু বুদ্ধি দিয়ে করে দেওয়া যায়। লাইট উইথ অ্যান অ্যাভারেজ ফ্লাক্স, ফ্লাক্স কোথায় পড়েছি? ইলেকট্রিসিটিতে পড়েছি, তো ওই কনসেপ্টটা মাথায় রাখো। লাইট উইথ অ্যান অ্যাভারেজ ফ্লাক্স 20 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ফ্লাক্সকে ফাই দিয়ে বলি 20 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার, falls on a non-reflecting surface at normal incidence having surface area A equal to 20 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে কি হচ্ছে, একটা সারফেস আছে, সেই সারফেসের উপর এসে লাইট পড়ছে এবং লাইটটা পুরোপুরি অ্যাবজর্বড হচ্ছে, নন রিফ্লেক্টিং সারফেস। তাহলে টোটাল পাওয়ার ডেলিভার্ড কত হলো দেখো, ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার আছে, এই ফ্লাক্সের লাইট আসছে, এরিয়া এতটা, তাহলে জাস্ট গুণ করে দাও, টোটাল পাওয়ার ডেলিভার্ড পাওয়া যাবে 20 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 20 সেন্টিমিটার স্কোয়ার, হয়ে গেল কত 400 ওয়াট। কোশ্চেন কি বলেছে, দ্য এনার্জি রিসিভড বাই দ্য সারফেস, মানে সারফেসে কতটা পাওয়ার আসছে সেটা পেয়ে গেলাম। এবার এনার্জি মানে কি, পাওয়ার ইন্টু টাইম, তাহলে একক দিয়ে অঙ্ক হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে এনার্জি রিসিভড ইকুয়াল টু পাওয়ার ইন্টু টাইম, পাওয়ার মানে কত 400, টাইম কত 1 মিনিট বলে দেওয়া আছে, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার মানে 4 6 24, তারপরে 3টা শূন্য, এত জুল। উত্তর কত আছে? উত্তর আছে 24 ইন্টু 10 কিউব, তাহলে 24 ইন্টু 10 কিউব জুল, হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা শুধুমাত্র তোমাদের বলতে পারো একটু অচেনা, কিন্তু বুদ্ধি দিয়ে অঙ্কটা করে দেওয়া যায়। অচেনা বলতে কি, অচেনা বলতে এরকম বইয়ে কোনো অঙ্ক নাই সেই হিসাবে অচেনা, কিন্তু বুদ্ধি দিয়ে অঙ্কটা করে দেওয়া গেল খুব ইজিলি। চলে আসছি তারপরে 17 নম্বর অঙ্কটায়। 17 নম্বর অঙ্কতে মডার্ন ফিজিক্সে ঢুকে বললাম, ফটো ইলেকট্রিক এফেক্ট। নাম্বার কি আমি ঠিক লিখছি? 17 হবে না সম্ভবত। আচ্ছা, লাইট অফ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ এটা একটা খুব মজাদার অঙ্ক। লাইট অফ ফ্রিকোয়েন্সি 1.5 টাইমস দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তাহলে h⁴ ইকুয়াল টু নিউজ, আমি লিখছি ব্যাপারটা, h⁴ প্লাস হাফ mv স্কোয়ার, আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। ওকে, এবার নিউ এর ভ্যালু প্রথমে বলে দিয়েছে নিউ1 ইকুয়াল টু 1.5 ইন্টু নিউ0, তাহলে এটা ফটো ইলেকট্রিক এমিশন ঘটাতে 100% সক্ষম হবে, কোনো ডাউট নেই এটাতে। এবার বলেছে কি, হোয়াট উইল বি দ্য ফটো ইলেকট্রিক কারেন্ট ইজ ফ্রিকোয়েন্সি ইজ হাফড। এবার কি করলাম, ফ্রিকোয়েন্সিটাকে অর্ধেক করে দিলাম, তাহলে এই নিউ এর ভ্যালু নিউ2 ইকুয়াল টু বসাবো এর হাফ, মানে কত 0.75 ইন্টু নিউ0। ফ্রিকোয়েন্সি হাফ করে দিয়েছি, মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যেটা দিয়ে শুরু হবে ফটো ইলেকট্রিক এফেক্ট তার থেকে কমিয়ে দিয়েছি, তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টই হবে না যতই ইন্টেন্সিটি লাইট ফেলি না কেন, কারণ ফটো ইলেকট্রিক এফেক্ট হওয়ার জন্য মিনিমাম এই ফ্রিকোয়েন্সিটা দরকার। আমি তো তার চেয়ে কম ফ্রিকোয়েন্সি পেয়েছি, তো লাইট এমিট করবে কেন, মানে কারেন্ট যাবে কী করে, তো কারেন্ট যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার মানে কি, এখানে অ্যান্সার করতে হবে ফটো ইলেকট্রিক কারেন্টের ভ্যালু হবে 0, তো হয়ে গেল 0। তো এটা করে দেখার দরকার পড়ে না, জাস্ট অঙ্কটা পড়লে হ্যাঁ এটা 0 হবে বলে দেওয়া যায় এভাবে। চলে আসি নেক্সট অঙ্কতে। নাম্বার দিচ্ছি না, আমি বোধহয় নাম্বার একটু গোলমাল করেছি, সব অঙ্ক করলাম, আই থিঙ্ক সব অঙ্কই করেছি, দেখে নিই একবার চেক করে।
সবগুলোই করেছি। তাহলে নেক্সট আছে কি, নেক্সট আছে হলো ডি ব্রগলি ওয়েভলেন্থের অঙ্ক। ভেরি গুড। ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু কত, এইচ বাই এম ভি হয় ইকুয়াল টু এইচ বাই পি হয় ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2ME হয়। আমাদের লাগবে ল্যামডা ইকুয়াল টু এর পরের লাইন এইচ বাই রুট ওভার 2MEV, সরি ছোট ক্যাপিটাল ই না, ছোট হাতের ইভি। মানে একটা ইলেকট্রন যখন একটা ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে, একটা পোটেনশিয়ালের আন্ডারে অ্যাক্সেলারেট করে তখন ফর্মুলাটা এটা হয়। ওকে, এবার এইচ এর ভ্যালু 6.63 বা 62 ইন্টু 10⁻³ এম এর ভ্যালু 9.91 ইন্টু 10⁻³ কেজি, এটা জুল সেকেন্ড। আর এর ভ্যালু 1.6 ইন্টু 10⁻19 কুলম। বসালে এই মানটা বেরোয়, ডাইরেক্ট মানটা মনে রাখতে হয় অঙ্ক করার জন্য। ল্যামডা ইকুয়াল টু বইয়ে দেওয়া থাকে 12.27 ইন্টু 10⁻10 বাই রুট ভি মিটার, এভাবে। ওকে, এভাবে বইয়ে অঙ্কটা, মানে এভাবে বইয়ে ব্যাপারটা দেওয়া থাকে। তো আমরা এটাকে কি করি, ল্যামডা ইকুয়াল টু লিখি 12.27 বাই রুট ভি অ্যামস্ট্রং, বা 1.0 সরিয়ে আনো। মানে তুমি যদি এটাকে এভাবে না লিখে, বা দরকারই নেই, ছেড়ে দাও, তুমি 1.0 এখানেই সরিয়ে আনো, কত হবে 1.227 ইন্টু 10⁻9 বাই রুট ভি মিটার। ঠিক আছে, তো এভাবে আমরা লিখতে পারি। কেন আনলাম -9-এ, কারণ এখানে অঙ্কটা ন্যানোমিটারে দেওয়া আছে। তো এটা হয়ে গেল ল্যামডা। চেয়েছে কি ভি এর মান, পোটেনশিয়াল ডিফারেন্সের মান, কারণ ওয়েভলেন্থ এখানটায় দেওয়া আছে। তাহলে কি হবে, রুট ওভার ভি ইকুয়াল টু 1.227 ইন্টু 10⁻9, নিচে ল্যামডার ভ্যালু 1.227 ইন্টু 10⁻² ন্যানোমিটার, মানে আবার একটা ইন্টু 10⁻৯। তাহলে দেখো এই টার্মটা গোটাটা কেটে গেল। তাহলে ভি কত হলো, তাহলে রুট ভি হলো 10⁻², তাহলে ভি হলো 10⁻4 হয়ে গেলো, এটা অ্যান্সার। ওকে, তাহলে জাস্ট যদি শর্টে করতে হয় অঙ্কটা, এত কিছু না করে জাস্ট এক লাইনে যদি অঙ্কটা করতে হয়, তাহলে বইয়ের ওই মানটা মনে রাখবে যে ল্যামডা ইকুয়াল টু 12.27 বাই রুট ভি অ্যামস্ট্রং, এটা থেকে অঙ্কটা স্টার্ট করবে। তাহলে কি হবে, এখানে হবে 1.227 বাই রুট ভি ন্যানোমিটার। তাহলে ডিরেক্টলি আমি অন্যভাবে করছি অঙ্কটা, জাস্ট রুট ভি কত হচ্ছে, রুট ভি হলো 1.227, নিচে 1.227 ইন্টু 10⁻²। তাহলে এটা কেটে গেল, এটা হয়ে গেল 10²। তাহলে পরের লাইন ভি ইকুয়াল টু হলো 10⁻4। বাস, এটা আরও শর্টে হলো। শর্টে কিছু না, এটাই করলাম, ফর্মুলাগুলোকে স্টেপ জাম্প করে দিলাম। ন্যানোমিটারকে মিটারে করিনি, যেহেতু ন্যানোমিটার আছে, কেটে দিলাম ওটাকে। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের ডি ব্রগলির অঙ্ক। ডি ব্রগলির অঙ্কর পরে আমাদের নেক্সট অঙ্ক চলে আসে কিসের, নেক্সট অঙ্ক চলে আসে, হ্যাঁ, কনসেপচুয়াল অঙ্ক। ফর হুইচ অফ দ্য ফলোয়িং বোর মডেল ইজ নট ভ্যালিড, হাইড্রোজেন অ্যাটম অবশ্যই ভ্যালিড, সিঙ্গলি আয়নাইজড হিলিয়াম অ্যাটম অবশ্যই ভ্যালিড, ডিউটেরিয়াম অ্যাটম আছে তো একটা ইলেকট্রন, তাহলে ভ্যালিড, সিঙ্গলি আয়নাইজড নিয়ন অ্যাটম, নিয়নে সিঙ্গলি আয়নাইজ করলে, নিয়ন কত 10-এ আছে, সিঙ্গল আয়নাইজ করলে কত হবে, 9টা ইলেকট্রন থাকবে, বোর্ডের তত্ত্ব কী করে ভ্যালিড হয়। তাহলে এটা হবে অ্যান্সার, সিঙ্গলি আয়নাইজড নিয়ন অ্যাটম হলো। নেক্সট চলে আসি, এটা বলার কিছু ছিল না, থিওরি ছিল। এই অঙ্ক দেয়, দ্য এনার্জি ইকুইভ্যালেন্স অফ 0.5 গ্রাম অফ এন এ সাবস্টেন্স ইকুয়াল টু mc², বহু পরিচিত। মানে ফিজিক্স বলতেই লোকে যেটা বোঝে সেটা হলো ইকুয়াল টু mc² বোঝে। তাহলে মাসের ভ্যালু কত, মাসের ভ্যালু 0.5 গ্রাম, তার মানে কি ইন্টু 10⁻³ কেজি ইন্টু c², মানে 9 ইন্টু 10⁻16, তাহলে কত হচ্ছে হাফ ইন্টু 10⁻16 ইন্টু 9, তাহলে কত হচ্ছে 4.5 ইন্টু 10⁻13 জুল।
এগুলো অঙ্ক, মানে 2 নম্বর অপশন রাইট অ্যান্সার। আচ্ছা, দ্য এনার্জি রিকোয়ার্ড, একটা বায়োলজি কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে। দ্য এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক 1 বন্ড ইন ডিএনএ ইজ 10⁻⁻20 জুল। তাহলে এনার্জির মান বলেছে কত? এনার্জি মান বলেছে 10⁻20 জুল। এবার বলেছে দ্য ভ্যালু ইন ইভি, মানে এটাকে ইভিতে কনভার্ট করতে হবে। জুলকে ইভিতে করতে গেলে পোটেনশিয়াল চ্যাপ্টারে পড়ানো হয় 10⁻20, তাকে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করলে ওটা ইভি হয়ে যায়। ঠিক আছে, এক্ষেত্রে আমার কাছে যারা পড়ো তাদের কথা বলে রাখি, তারা একটা জিনিস পড়েছিল, মনে করো একটা জিনিস তোমাদেরকে শিখিয়েছিলাম, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব হয় একটি ইলেকট্রনের আধান। তাহলে 1 কুলম্ব আধান কটা ইলেকট্রনের হবে? 1/1.6 ইন্টু 10⁻19টি ইলেকট্রনের আধান। তো এটার মান বেরিয়েছিল 6.25 ইন্টু 10⁻18টি ইলেকট্রনের আধান। তার মানে কি 1 কুলম্ব আধান কত হিউজ সেটা বোঝানোর সময় এটা আমি বুঝিয়েছিলাম ইলেকট্রিক ফিল্ডে। তাহলে 6.25 মানে এই যে ভাগফলটা, এই ভাগফলের মান কিন্তু তোমাদের কাছে অলরেডি জানা। তাহলে এই ভাগফলের মানটা ডাইরেক্ট বসাও, কত হবে? 6.25 ইন্টু 10⁻18 ইন্টু 10⁻20। তাহলে কত হচ্ছে? 6.25 ইন্টু 10⁻2, তাহলে 0.06 হবে অ্যান্সার। ওই অপশন অনুযায়ী 0.06 হবে অ্যান্সার। নেক্সট খুব সুন্দর একটা অঙ্ক। এটাও কোনো অঙ্ক না, এটাও পুরনো থিওরি থেকে ডাইরেক্ট চোখে দেখে বলে দেওয়া যে এটা কি হবে। ঠিক আছে, কি আছে? নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজনের নর্মালটা মাথায় রাখো। নিউক্লিয় বিভাজন নর্মাল যেটা থাকে ওটা আমাদের মাথায় এমনভাবে সেট হয়ে থাকে যে ছোটোবেলা থেকে আমাদের দেখে বলে দিতে পারে এটা কী হবে। 0N1 প্লাস 92U235 ব্রেক করে তৈরি হয় ক্রোমিয়াম প্লাস বেরিয়াম প্লাস 3টা নিউট্রন। এটা তৈরি হয়। ক্রোমিয়ামে কত থাকে? 36, এখানে থাকে 92, এখানে হয় 56, এখানে হয় 141। এটা আমাদের কাছে সব থেকে পরিচিত ইকুয়েশন। এবার এটা তো তোমাদের মাথায় আছে। এবার দেখো অঙ্কটাই কি বলেছে। অঙ্কটাই বলেছে একই বোম্বার্ডিং একইভাবে করা হলো, শুধুমাত্র যে ক্রিপ্টন বেরিয়ে আসলো সেই ক্রিপ্টনে 92 বদলে আসলো 89, মানে এখানে 3 ঘর কমিয়ে দিয়েছে। তাহলে নিউট্রন আবার 3টাই বেরোচ্ছে, কারণ এটা আবার সেম থাকছে। তাহলে এটা কি হবে? এখানে 3 ঘর কমে গেছে, মানে এখানে 3 ঘর বেড়ে যাবে, হয়ে গেল এটা অপশন। তাহলে বেরিয়াম 56 144 ইজ দ্য রাইট অপশন। তো এগুলো করতে লাগে না, এগুলো দেখে দেখে উত্তর দেওয়া যায়। মানে কে এখানটায় এটা 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 যোগ করে এটা মিলাবে, মানে 236 তুমি মানে যোগ করে মিলাতে যাবে যে 89 3 কত হয়? 92, 92 236 বাদ দিব, বাদ দিয়ে এখানে 144 বের করব। পাগল নাকি? কেন করব? আমার তো 144 141 এখানে হয় মাথাতেই আছে, এখানে দেখছি 3 ঘর কমে গেছে, এখানে 3 ঘর বাড়িয়ে দেবো। আর অপশনগুলো দেখো, অপশনগুলোতে আর কোনো অপশনই নেই হওয়ার মতো, কারণ দুবার ক্রিপ্টন বেরোতে পারে না, আর যেটার বলে কোনো মৌল এখানটায় হতে পারে না। যাই হোক, তো এগুলো বুদ্ধি দিয়ে করা যায়। নেক্সট অঙ্ক চলে আসি। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক আছে থিওরি। নেক্সট অঙ্ক থিওরি, একটা ডায়োডের থিওরি, পিএন জাংশন ডায়োডের থিওরি। বাচ্চারাও পারবে, পিএন জাংশন ডায়োড যারা জানে তারা এমনিই পারবে। পিএন জাংশন ডায়োডে এদিকে থাকে পি টাইপ ম্যাটেরিয়ালে হোল থাকে, আর এন টাইপ ম্যাটেরিয়ালে থাকে হলো ইলেকট্রন। এবার কি বলেছে? এই জায়গাটায় ফরওয়ার্ড ব্যাসে ডিপ্লেশন রিজিয়ন ছোট হয়, রিভার্স ব্যাসে ডিপ্লেশন রিজিয়ন বড় হয়। কোশ্চেন কি দেখেছো? কোশ্চেন দেখো, তাই বলেছে ইনক্রিজ ইন দ্য উইথ অফ দ্য ডিপ্লেশন রিজিয়ন কোথায় হয়? বোথ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ব্যাস। কোনোদিন হতে পারে? রিভার্স ব্যাস ডিপ্রেশন রিজন থিকনেস বড় হয় কিভাবে? রিভার্স ব্যাসে লাগালে এটার সঙ্গে নেগেটিভ লাগাবো, এটার সঙ্গে পজিটিভ লাগাবো, হয়ে যাবে ডিপ্রেশন রিজন বড়। এটা তো পড়ানোর সময় মানে প্রথম যদি ডায়োডের সঙ্গে যখন পরিচয় হয়, বায়াসিং যখন প্রথম শেখানো হয়, প্রথম তো এই জিনিসটাই শেখানো হয়। ওটা নিতে কোশ্চেন এসছে। চলে আসি নেক্সট কোশ্চেন। আচ্ছা, ইলেকট্রনিক্সের নেক্সট কোশ্চেন হলো ফর ট্রানজিস্টর অ্যাকশন। এটাও থিওরি কোশ্চেন, কারণ এটাও পড়ানোর সময় শেখানো হয়, কারণ এটা না শেখালে
ট্রানজিস্টার বোঝাই যাবে না, ট্রানজিস্টার অ্যাকশনই ক্লিয়ার হবে না। এটা একটা ট্রানজিস্টার, ট্রানজিস্টারে তিনটা অংশ থাকে, একটা হলো এমিটার, একটা হলো বেস, একটা হলো কালেক্টর। তাহলে দেখো এমিটারের বৈশিষ্ট্য কি? এমিটারের বৈশিষ্ট্য হলো হাই ডোপিং। ডোপিং বানান ভুল, ডিওপিআইএনজি হবে। এমিটারের বৈশিষ্ট্য হলো হাই ডোপিং, কারণ ওকে এমিট করতে হবে, চার্জ এমিট করতে হবে, যে কোনো চার্জ পার্টিকেল হোক, এনপিএন হলে ইলেকট্রন, পিএনপি হলে হোল এমিট করতে হবে। কালেক্টর সাইজ বড় হয় বাট নর্মাল ডোপিং থাকে। তাহলে এটা সাইজ হয় লার্জ। আর বেস সব থেকে থিন হয়, কারণ এর কাজ কি? শুধু সাপোর্ট দেওয়া। বেসের কাজ হলো শুধু জাংশনটা তৈরি করা, এমিটার বেস জাংশন তৈরি করা এবং বেস কালেক্টর জাংশন তৈরি করা, এটা হলো তোমার বেসের কাজ। তো এটা থিওরি একটা, মানে তোমার ট্রানজিস্টার কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য এটা জানা দরকার। তোমাদের বই ট্রানজিস্টার অ্যাকশন নেই, কিন্তু এসচাঁদের বই ট্রানজিস্টার অ্যাকশন পেয়ে যাবে, আমি যখন পড়াই আমি পড়িয়ে দিই বিষয়টা। দেখো এবার অপশন পড়ি। বেস এমিটার কালেক্টর রিজিয়ন শুড হ্যাভ সেম ডোপিং কনসেন্ট্রেশন, হতে পারে না। বেস এমিটার কালেক্টর রিজিয়ন শুড হ্যাভ সেম সাইজ, হতে পারে না। বোথ এমিটার জাংশন অ্যাজ ওয়েল এজ কালেক্টর জাংশনের ফরওয়ার্ড ব্যাস, দুটোই যদি ফরওয়ার্ড হয় ট্রানজিস্টার কি করে হয়? ট্রানজিস্টার কথাটা মানে ট্রান্সফার অফ রেজিস্টার। ট্রান্সফার অফ রেজিস্টার মানে ফরওয়ার্ডটা হলো মানে ইনপুটটা হবে ফরওয়ার্ড ব্যাস, আউটপুট হবে রিভার্স ব্যাস, তখনই তো ট্রান্সফার অফ রেজিস্টার হবে, লো রেজিস্ট্যান্স থেকে হাই রেজিস্ট্যান্সে যাবে। তো ওটাও হতে পারে না। কোনটা হবে? দ্য বেস রিজন ইজ মাস্ট বি ভেরি থিন। হ্যাঁ সেটাই তো হয়, বেস রিজন খুব থিন হয় অ্যান্ড লাইটলি ডোপড, কারণ ওখানে তো তোমার চার্জ দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, মানে ওটা তো আর চার্জ সাপ্লায়ার না, তাহলে ওর ডোপিং বেশি করে লাভ নেই। তাহলে 4 নম্বর অপশন দ্য রাইট অ্যান্সার। দ্য বেস রিজন ইজ দ্য বেস রিজন মাস্ট বি ভেরি থিন অ্যান্ড লাইটলি ডোপড। ওকে, চলে আসি আমাদের লাস্ট কোশ্চেন। একটা কিসের অঙ্ক আছে বলো তো? এটা আছে আমাদের লজিক গেটের অঙ্ক। দেখো লজিক গেটের সার্কিটটা কেমন দিয়েছে। যখন সার্কিটটা দেখলাম, দেখে আমার মাথায় অন্য একটা কথা আসলো, দেখাচ্ছি। প্রথমে সার্কিটটা আঁকি, তারপর দেখাচ্ছি। এটা দেওয়া আছে, আমি একটাও ট্রুথ টেবিল লিখবো না, ডাইরেক্ট সঠিক ট্রুথ টেবিলটা লিখবো, কারণ এখান থেকে ডাইরেক্ট সঠিক ট্রুথ টেবিলই লেখা যাবে। কিভাবে দেখাচ্ছি। বা আমি এখানে 0 1 বসে বসে টেস্ট করব না, দরকারই পড়বে না টেস্ট করার, যদি তোমার থিওরি ঠিকঠাক পড়া থাকে। কেন? দেখো এটা এ, এটা বি, মনে করো নর আর ন্যান্ড এই দুটাকে ইউনিভার্সাল গেট বলা যেতে পারে, পড়েছিলা তো? যেহেতু তোমরা ওটা পড়েছো নট আর ন্যান্ডকে ইউনিভার্সাল বলা যেতে পারে, তাহলে এই জায়গাটায় একটা নট আছে আর এই জায়গাটা একটা নট আছে, নটকে রিপ্লেস করে দাও। কি হবে? নটকে রিপ্লেস করে একটা নর বানিয়ে দিলাম, আর এখানটাতেও একটা নটকে রিপ্লেস করে, দেখো আমি এটা একটা অন্যরকম পদ্ধতি শিখেছি, এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট বইয়ে পড়ার পদ্ধতির মধ্যে পড়বে না, এটা হলো নিজস্ব বানানো পদ্ধতি, এবং এই পদ্ধতি দিয়ে তোমরা সহজে অঙ্কটা করতে পারবে। মানে আমার চোখে ভিজুয়ালাইজ হয়েছে এই বিষয়টা, যখনই আমি এই সার্কিটটা দেখেছি, এর বদলে আমি এই সার্কিটটাকে দেখতে পেয়েছি। ও এখানে নট আছে মানে তো দুটো নট আছে, একই তো ব্যাপার। আর তখনই এটা চলে এসছে আমার একটা ইউনিভার্সাল গেটের সার্কিট। ইউনিভার্সাল গেটে ওয়াই ইকুয়াল টু এ বি, অর্থাৎ এটা হলো নরের সাহায্যে অ্যান্ড বানানোর সার্কিট। মানে এটা নর এস এ ইউনিভার্সাল গেট, নর দিয়ে অ্যান্ড বানাও, তার অ্যান্সার হলো এটা। তার মানে কি? এটার অপশন হলো ওয়াই ইকুয়াল টু এ বি। ওয়াই ইকুয়াল টু এ বিতে কী হয়? 0 0 0 1 1 0 1 1 0 0 0 1, এটা হলো তোমার ট্রুথ টেবিল। বাস মিলিয়ে নাও কোনটা রাইট। এখানে মিলছে কোনটা? 1 নম্বর অপশনটা মিলছে। হয়ে গেল, লজিক গেটে কমপ্লিট। তাহলে যতগুলো অঙ্ক ছিল সবগুলো করে ফেললাম, যতগুলো দিয়েছিল 12-এ। দেখো বেশিরভাগ ক্ষেত্রেই তোমাকে অঙ্কগুলো কিন্তু করে দেখতে হলো না। প্রথম দিকে যেগুলো ক্যাপাসিটারের অঙ্ক ছিল বা বিভিন্ন রকম ক্যালকুলেশনের অঙ্ক ছিল, সেখানে তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হয়েছে। কিন্তু শেষের দিকে যখন অপটিক্স চলে আসলো, অপটিক্সের পর মডার্ন ফিজিক্স আসলো, সেসব জায়গাতে দেখো তোমাকে খুব বেশি ক্যালকুলেশন কিন্তু করতে হয়নি, জাস্ট কনসেপ্টের মাধ্যমে অঙ্ক হয়ে গেছে। তো মডার্ন ফিজিক্স খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। মডার্ন ফিজিক্স থেকে কিন্তু প্রতি বছরই প্রচুর কোশ্চেন আছে, এবছরও প্রচুর কোশ্চেন এসছে, আশা করি প্রতি বছর থাকবেও।
তো এই জায়গাটা সবচেয়ে স্ট্রং করো, বোথ ফর এইচএস অ্যান্ড জয়েন্ট। ওকে, তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা এবছর নিট দিয়েছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তারা কোশ্চেনগুলো মিলিয়ে দেখতে পারবে, তাদের কটা ঠিক হলো বা কটা ভুল হলো। আমি আশা করি সবার যেন সব ঠিক হয়, কারণ এরকম কোশ্চেনে ভুল হওয়া মানে নিজের কপালে কপাল থাবড়েও এর মতো সহজ কোশ্চেন পাওয়া যাবে না, যদি না নেক্সট ইয়ার থেকে পাল্টাতে শুরু করে কোশ্চেন প্যাটার্ন যতদিন এরকম হচ্ছে তোমাদের কাছে লাখ, তোমরা খুব সহজে ফিজিক্সের অ্যান্সার করতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের সবার মনে একটা ভুল ধারণা থাকে যে ফিজিক্স মানে খুব কঠিন, জয়েন্টে আমরা তাহলে বায়োলজি আর কেমিস্ট্রি করে ফেলি, ওটার উপরই জোর দিই, ফিজিক্স তো কেউ পারে না। আর এই ভুল ধারণার পিছনে কারণ কিন্তু তোমরা যখন সারা বছর ধরে যে প্র্যাকটিসটা করো, যেসব জায়গায় তোমরা পরীক্ষা দাও, সেই পরীক্ষা হলের কোশ্চেন, মানে যেসব সেন্টারের আন্ডার থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ, আমি কারণ নাম বলবো না, সেই সব জায়গায় যেসব কোশ্চেন করে, এত হাই লেভেলের কোশ্চেন করে, যত জায়গায় তুমি দেখো A to Z 100% সমস্ত জায়গায় এত কিছু শেখায়, এত হাইফাই লেভেলের কোশ্চেন করে, সেগুলো কোশ্চেন অ্যাটেম্প করতে করতে লোকের একটা ভুল ধারণা হয়ে যায় যে নিটের কোশ্চেন, বাপ রে, জয়েন্টের কোশ্চেন ফিজিক্সের কত কিছু করতে হবে। দেখো কত কিছু করতে হলো, জাস্ট এই দেখো কত কিছু করতে হলো দেখানোর জন্যই কিন্তু আমি এই কোশ্চেনটা সলভ করলাম। হ্যাঁ, করতে হবে, যে এমএনসের জন্য করতে হবে, অ্যাডভান্সের জন্য করতে হবে। যদি এমস হতো এমসের জন্য করতে হতো, জিপমার হলে জিপমারের জন্য করতে হতো। এনটিএ গত 2 বছর ধরে নিটের যে কোশ্চেন করছে তার জন্য করতে হয়নি, বা এর আগে যে কোশ্চেন ছিল এমসের কোশ্চেন, সরি এমস না, কি বলে ওটাকে, এআইপিএমটি যখন ছিল তখনও কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড খুব হাই ছিল না। কারণ একটাই, কারণ যখন আমরা মেডিকেল লাইনে ঢুকতে চলেছি, মেডিকেল লাইনের লোকে জানেই ফিজিক্সের প্রতি অত জোর দিতে পারে না মানুষ। তাহলে সেক্ষেত্রে ফিজিক্সটা একটা স্কোরিং সাবজেক্ট হিসেবে রাখে, যে যত ফিজিক্সে স্কোর করতে পারবে তার র্যাঙ্ক ততই বুস্ট হবে। তাহলে তোমাদের কিন্তু ফিজিক্সের উপর খুব জোর দেওয়া উচিত, তোমরা যারা নিট দিচ্ছ তাদের। আরেকটা জিনিস কি, টাইম ম্যানেজমেন্ট। বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি খুব তাড়াতাড়ি করে ফেলো, কারণ আমি যখন নিজে সলভ করেছিলাম, অ্যাটলিস্ট এই 45টা কোশ্চেন করতে আমার নিজেরই 1 ঘন্টা লেগেছে, কারণ ক্যালকুলেশনগুলো করে দেখতে হয়েছে। তো ক্যালকুলেশনগুলো করে দেখতে 1 ঘন্টা মিনিমাম লাগবে। এবার তোমরা প্রথমবার করবে, তুমি পরীক্ষা হলে একটা আলাদা টেনশন কাজ করে, তো 1 ঘন্টার বেশি লাগতে পারে। তো সেরকম সময় যেন হাতে থাকে, যেন কোশ্চেন থেকে পড়ার টাইম পাও। বড় কোশ্চেন 2-3 লাইনে কোশ্চেন, 3-4 লাইনে কোশ্চেন ছেড়ে দিলাম, এরকম যেন না হয়। ঠিক আছে, যাই হোক, আর জ্ঞান দিব না, যদি জ্ঞান দেওয়ারই হয় আর অন্য একটা ভিডিও বানিয়ে জ্ঞান দেবো। আজকের মতো ভিডিও এখানে শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। হাজার হতে আর মাত্র কয়েকজন বাকি আছে, তোমাদের সাবস্ক্রিপশন আসলে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, এই মাসের মধ্যেই সেটা করতে হবে। ঠিক আছে, তো টার্গেট ফিল আপ করে দাও, তোমাদের জন্য আমি নেক্সটে আরও অনেক জয়েন্টের ভিডিও আনবো, এটা আমার নেক্সটের প্ল্যান আছে। ঠিক আছে, আজকের জন্য ধন্যবাদ।